প্রত্যেক শিশু হলো একটা ভিন্ন ধরনের ফুল এবং তারা একসাথে মিলে এই দুনিয়াকে একটা সুন্দর বাগিচা বানাতে পারে। আর সেই পর্যন্ত নেয়ার জন্য প্রতিটা বাবা মাকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়, প্রতিনিয়ত বাস্তবতার মুখোমুখি হতে হয়। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে বাবা মারা চেষ্টা করে থাকে। মিডল ক্লাস মানুষগুলা আমাদের মতো যারা আছে বাস্তবতার সাথে যুদ্ধ করে সেই সন্তানকে যখন সাফল্যের চূড়ায় নিয়ে যায়, তখন বাবা মার যে সুখী মনে হয় এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। সেই আদরের সন্তান যদি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করে, তাহলে বাবা মার কাছে পুরো দুনিয়াটাই কিন্তু জাহান্নাম হয়ে যায়। জীবন্ত লাশ হয়ে বাঁচতে হয় বাবা মাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি, দেন আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি নাস্তা করার পরে, কারণ আজকে অনেক কাজ আছে ঘরে। এই তো গতকালকে ফার্নিচারগুলো একদমই ক্লিন করিনি, সবগুলো ধুলা পড়ে আছে। আর যেহেতু বেডশিটটা চেঞ্জ করব, তাই একটু ডিপ ক্লিনও করে নিলাম। আমার খাটের কি অবস্থা সেটা তো দেখতেই পেয়েছো। এই মুহূর্তে আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ওয়াচ করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, তারা একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। একজন মৌমিতার 13 বছরের ভালোবাসার অসমাপ্ত গল্প কিন্তু রয়েই গেল, তাই না? অথচ মানুষটা এই পৃথিবী থেকে চলে গেল। আমাদের আশেপাশে এরকম হাজারো মৌমিতা রয়েছে যাদের ঘটনা আমরা জানতেও পারি না। যদি না সোশ্যাল মিডিয়ার যুগ হতো, তাহলে তো কখনোই হয়তো বা এই মৌমিতার গল্প আমরা শুনতে পারতাম না। ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো এই মৌমিতা কে আর কাকে নিয়ে আমি কথা বলছি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মেয়ে মৌমিতা। কলকাতার আরজিকর হসপিটালের একজন ডক্টর ছিলেন এই মৌমিতা দেবনাথ। গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে তার এই নিউজ শুনে আমি রীতিমতো একদম ভ্যাবাচাকা খেয়ে গিয়েছি, স্তব্ধ হয়ে গিয়েছি। আসলে এরকমও কি মানুষ হতে পারে? যারা এই মেয়েটাকে রেপ করার পরে হত্যা করেছে, তারা অ্যাকচুয়ালি মানুষের মধ্যেই পড়ে না। একটা মেয়ে হসপিটালে টানা 36 ঘন্টা ডিউটি করার পরে ওই হসপিটালের সেমিনার প্রাইভেট রুম যেগুলো থাকে ডক্টরদের, আমরা অনেকেই জানি, কিন্তু ডক্টরদের কিছু প্রাইভেট রুম থাকে যেখানে তারা চেঞ্জ করে থাকে, একটু রেস্ট নিয়ে থাকেন। সেই রুম থেকে কিন্তু তার মৃতদেহ উদ্ধার করেছেন। তবে এই খবরটা আমি যখন শুনেছি, আমি জাস্ট রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। দেন যখন পুরা স্টোরিটা পড়লাম, তখন বুঝতে পারলাম এটা আমাদের বাংলাদেশের কাহিনী নয়, এটা ভারতের কাহিনী। তবে কাহিনী যেখানের হোক না কেন, এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোর জন্যই কাম্য নয়। কিছু কিছু নিউজে দেখলাম 13 বছর আগে তার প্রেমের সম্পর্ক হয়েছিল কোচিং থেকে। তার বয়ফ্রেন্ড যিনি ছিলেন, সেও কিন্তু একজন ডক্টর ছিলেন। আর এই ঘটনার পর থেকে কিন্তু তার বয়ফ্রেন্ড তো মানসিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। 13 বছরের সম্পর্ক, অথচ বিয়ের আগেই তার সেই মানুষটা, মনের মানুষটা কিন্তু না ফেরার দেশে চলে গিয়েছে। একটা সম্পর্ককে 12 থেকে 13 বছর পর্যন্ত আগলাই রাখা, সেটাকে কন্টিনিউ করা, এটা যে কতটা টাফ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। 8 বছরের রিলেশন ছিল আমার। এই 8 বছর রিলেশন করে যতটা ফেস করেছি, তার থেকে কিন্তু বেশি কষ্ট হয়েছিল আমার বিয়ে পর্যন্ত সেই রিলেশনটাকে নিয়ে যাওয়া। 8টা বছর একজন অপরের উপর আস্থা রেখে তার জন্য ওয়েট করা, বা দেখা যায় আমি আমার হাজব্যান্ড, আমরা কিন্তু দুজন সেম ইয়ারের, সেম এজের। সো বুঝতেই পারছো একটা মেয়েকে অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কতটা কষ্ট করতে হয় বিয়ে আটকে রাখার জন্য। আর একটা ছেলেকেই বা কতটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় পড়াশোনা কমপ্লিট করার আগেই বিয়ের কথা বাসা বলার জন্য, সেটা আমি জানি যারা ফেস করেছে তারাই খুব ভালো করে বুঝতে পারবে। আদারওয়াইজ কারো পক্ষে কিন্তু এই সমস্যাগুলো বুঝে আসলে কথাই না। যাই হোক, তারপরেও সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু মোটামুটি ঘর গুছানো হয়ে গিয়েছে, কমপ্লিট করে নিয়েছি। তো শুধু একটা কথাই বলবো, এরকম হাজারো মৌমিতা কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই সকল নরপিশাচদের হাত থেকে সবাইকে হেফাজত করুক। এর বেশি আসলে কিছুই বলার নেই। গত 2 দিন ধরে শুধু এটাই ভাবছিলাম, মেয়েটা যখন মারা যায় তখন কি মনে হয়েছে, ও কাকে দেখতে চেয়েছিল? ওর মাকে, ওর প্রেমিকাকে, হয়তো বা কোনো কথা বলতে চেয়েছিল। লাস্ট তার প্রেমিকার সঙ্গে কথা হয়েছিল 11:30 বাজে, তারপরে আর তার সঙ্গে কিন্তু কথা হয়নি। তখনও কিন্তু মেয়েটা হয়তো জানতো না এটাই তাদের শেষ কথা। এই মর্মান্তিক আসলে জিনিসগুলো না একদমই মানা যায় না। জানি না এই যারা এই কাজগুলো করেছে, যারা র্যাপিস্ট ছিলেন, তাদের হয়তো ফাঁসি দেওয়াও খুব কম হয়ে যাবে আমার মনে হয়। এর থেকেও ভয়ানক কোনো শাস্তি আছে কিনা একমাত্র আল্লাহই জানেন। হয়তো এই পাপের শাস্তি দুনিয়ায় তাদের নাও হতে পারে, নাও ভোগ করতে পারেন বা করতেও পারেন, কিন্তু পরপারে যে কি তারা মুক্তি পাবেন? আল্লাহ নিশ্চয়ই তাদের এই পাপের শাস্তি দিবেন। যাই হোক, এই তো রান্নাবান্না তো করতে হবে। দুপুরে মোটামুটি অনেক কাজ কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর একটুখানি পানি বসিয়ে দিয়েছিলাম, পোলাও রান্না করবো আমার বেবির জন্য। প্রায় 1.5 পটের মতো আমি চাল নিয়েছি মেজারমেন্ট কাপের। প্রথমে ভাবলাম 1 পটই রান্না করি, দেন মনে হলো যদি একটু থাকে আমার হাজব্যান্ড খেতে পারবে, কারণ ওর কিন্তু খেতে ভালো লাগে। যদিও আমরা দুজনেই অনেক হেলদি হয়ে যাচ্ছি, তাই কিন্তু এইসব খাবারটি একটু অ্যাভয়েড করছি।
আর এখানে মিক্সড ডাল নিয়েছি, এটা দিয়ে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। নর্মালি হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা খেতে কিন্তু ভালো লাগে, তবে যেহেতু আমার মুগ ডাল ছিল না বাসায়, আর মিক্সড ডালটা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, আমার বেবির জন্য খাওয়া হয় বিশেষ করে। মসুর ডালে যেহেতু একটু গ্যাস করে আমাদের সবারই, তাই কিন্তু মিক্সড ডালটাই আমরা বেশিরভাগ খেয়ে থাকি। তো এই তো মিক্সড ডাল দিয়ে কিন্তু এখন হচ্ছে আমি রান্না করব মুগ ডালের পরিবর্তে রুই মাছের মাথা। তো একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখানে যেহেতু সব রকমের ডাল আছে, সব ডাল কিন্তু একসঙ্গে সিদ্ধ হয় না, কিছু ডাল আগে হয় কিছু ডাল পরে হয়। আর সিলিন্ডারে হচ্ছে পোলাওটা রান্না করব, কারণ লাইনের গ্যাসের অবস্থা খুবই খারাপ। তো এই জন্য অল্প আঁচে ডালটা বসিয়ে দিলাম যে হালকা সিদ্ধ হতে থাকুক, তাহলে রান্নাটা কিন্তু ইজি হয়ে যাবে। আর হচ্ছে রুই মাছের মাথা লেঞ্জুগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। নর্মালি হচ্ছে ভেজে রান্না করি, বাট যেহেতু আমার বেবিও খাবে তাই আর ভাজছি না, এটা খুব ভালো করে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো এই তো পোলাওটা বসিয়ে দিয়েছি। নর্মালি হচ্ছে বেবির জন্য সবসময় কিন্তু ঘি দিয়ে রান্না করা হয়, বাট আমার ঘিটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, তাই সামান্য তেল দিয়ে রান্না করছি, মানে একদম খুবই অল্প তেল দিয়েছি, যাতে এটা পোলাও থেকে ভাত বেশি হয়, নর্মালি ভাতের মতোই যাতে হয়। জাস্ট ভাজার জন্য একটুখানি তেল দিয়েছি নামমাত্র। তো এটা আমার বেবির 2-3 দিন ধরে বলছিল একটু পোলাও বানাও, ইদানিং তার কিন্তু একটু পোলাও খেতে বেশ ভালো লাগে। তো আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে হচ্ছে পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু হচ্ছে আগে আমি গরম করে নিয়েছিলাম, দেখেছো তোমরা। তো বেশিক্ষণ লাগবে না, আর পোলাও রান্না করতে কিন্তু এমনিতেই অল্প সময় হয়ে যায়, আর যেহেতু মানে অল্প একটু, তাহলে তো বুঝতে পারছো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু একদিন পর পর ভিডিও দেই। তো গতকালকে হচ্ছে মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস। সো ওটা কিন্তু ফ্রিজে রয়েছে, তো এই জন্য আর আজকে মাংস রান্না করছি না, ওটা দিয়ে আমার বেবির হয়ে যাবে পোলাও ভাত খাওয়া। আর হচ্ছে এই তো মুড়িঘণ্ট বানাবো মিক্সড ডালের, আর কিছু কিন্তু আজকে ওই রকম করবো না। নর্মালি হচ্ছে বেশি কিছু রান্না করলেও খাওয়া হয় না, সবই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিতে হয়, এই জন্য একটু অল্প অল্প রান্না করি, একটু হিসাব করে চলাই ভালো। কি দরকার আছে এত দ্রব্যমূল্যের বাজারে বেশি বেশি অপচয় করার। তাই সবসময় আমি আমার পরিমাণ মতো কিন্তু রান্না করার চেষ্টা করি। ভিডিওর এই পর্যায়ে যদি আমার কোনো আপু এবং ভাইয়া থেকে থাকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো যদি আমার ভিডিওটা ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা, আর পোলাওটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু দমে রাখতে হবে, চুলাতে অল্প গ্যাস আছে, তো ওই গ্যাসে কিন্তু দমে রাখা হয়ে যাবে। বেসিক্যালি আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, দেখো অনেকটা ভাতের মতো হয়েছে, যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি। তো এটাকে চুলার জালটা বন্ধ করে রেখে দিব, কারণ একটুখানি সফট না হলে কিন্তু আবার আমার বেবি খেতে পারবে না, তাই আর দমে রাখছি না, এটা এইভাবেই থাকুক। আর এই তো পাশের চুলায় হচ্ছে মুড়িঘণ্টটা বানিয়ে নেব। এখানে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি, একটু দারচিনি, তারপরে 2টা এলাচ, তারপরে 2টা হচ্ছে লবঙ্গ আছে। তো একটু ভেজে নিচ্ছি, এখনও কিন্তু মানে গ্যাসটা ওই রকম বাড়েনি, খুবই সামান্য আছে, তাই এই জন্য এই তো আমি হালকা একটা পাতিলে বসিয়েছি। নর্মালি এই পাতিলগুলোতে কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো প্রায় 5-7 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে একটু আদা রসুন পেস্ট, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটুখানি পানি দিয়ে তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, কারণ না হয় হলুদটা যেহেতু দিয়ে দিয়েছিলাম আগে ভুল করে, ওটা কিন্তু দেখা যায় পুড়ে যেত। এখানে হচ্ছে আমি একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু জিরা গুঁড়া, আর একটু হচ্ছে মরিচের গুঁড়া, দেন লবণ আর একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। দেন এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এই তো ধুয়ে রাখা মাছের মাথা লেঞ্জুগুলো দিয়ে দিলাম, কারণ হচ্ছে এগুলো তো নর্মালি হচ্ছে যদি ভেজে রান্না করতাম তাহলে ছোট ছোট পিস করতাম না, আর পিস করার কারণ হচ্ছে যাতে একদম গলে না যায়, কারণ বেশি কাটা কাটা থাকলে কিন্তু বাচ্চা খেতে পারবে না, আর আমিও নিজেও খেতে পারি না। এটার জন্য হচ্ছে এইভাবে করা, এরকমভাবে কখনো কেটে কুটে কিন্তু দেওয়া হয়নি, ফার্স্ট টাইম দিলাম। তো একটুখানি কষিয়ে নিয়েছি আমি, এখন ডালটাও দিয়ে দিলাম, ডাল দিয়ে কয়েক মিনিট কষাবো, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যে কোনো রান্নার কিন্তু মেইন হচ্ছে কষানোটা যদি ভালো হয়, মশলা টশলা সব কিছু মেজারমেন্ট পারফেক্ট থাকে, তাহলে কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগে। আমার কি মনে হয় জানো, রান্না হচ্ছে একটা আর্ট, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সেম টাইপের মশলা দিয়ে রান্না বান্না করি, তবুও কিন্তু সবার হাতের রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়, মানে এক একজনের এক এক রকম হয়। তো এটার জন্য আমার মানে আমি রান্না করছিলাম আর ভাবছিলাম যে রান্নাও একটা আর্ট, তাই না? কারণ আমি একবার গিয়েছিলাম হচ্ছে গাজীপুরে যে একটা শুটকি রান্না খেয়েছিলাম, ওই বাসায় আমাদের জন্য অনেকগুলো আইটেম করেছিল, বাট আমি শুধু শুটকি দিয়ে ভাত খেয়েছিলাম। এতটা মজা লেগেছিল আমার, বলে বোঝাতে পারবো না। তারপরে আমি অনেকবার ওই শুটকি রান্না করার চেষ্টা করেছি, ওইভাবে চাপা শুটকি, বাট ওইরকম আর মজা কখনোই আমি পাইনি। ইভেন অন্য জায়গায়ও খেয়েছি, অনেকের হাতের রান্না অনেক মজা, বাট শুটকিটা কিন্তু ওইরকম আর আমি খাইনি। ওটাই মনে হয় আমার সবচেয়ে বেস্ট শুটকি খাওয়া ছিল। দেন কক্সবাজার যেও একটা শুটকি ভর্তা খেয়েছিলাম কাঁচা পেঁয়াজের, ভীষণ ভালো লেগেছিল। তারপর অনেকবার চেষ্টা করেছি, বা অন্যান্য জায়গায়ও খেয়েছি মানে কিনে, তাও কিন্তু ওইরকম টেস্টটা পাইনি। তবে কিছু কিছু খাবারের স্বাদ হয়তো বা এরকমই হয়, মানে একদম ভোলার মতো নয়।
তো শুটকির কথা বলতে মনে পড়ে গেল, আসলে কক্সবাজার থেকে যখন আসছি প্রচুর পরিমাণে শুটকি নিয়ে আসছিলাম। মানে এত শুটকি ছিল আমার বাসায় যে শুটকি খেতে খেতে একসময় একদম শুটকির প্রতি অনীহা চলে আসছে। গত কয়েক মাস ধরে কিন্তু টোটালি কোনো শুটকি আমার খাওয়া হয় না বাসায়। লাস্ট যতটুকু ছিল আমার কাজের বুয়াকে দিয়ে দিয়েছি, কারণ দেখা যায় কি অনেক দিন ঘরে থাকলে কিন্তু পোকা ধরে যায় আর তখন আর খেতে ইচ্ছা করে না। বারবার রোদে দেওয়া, গরম করা, বের করা খুবই ঝামেলা মনে হয়। দেন যতগুলো নিয়ে আসছিলাম বেশিরভাগই কিন্তু বিলি করা হয়েছিল, সবাইকে দিয়েছিলাম, আশেপাশে যারা ছিল আমার রিলেটিভ যারা ছিল। তো এই তো দুপুরবেলা কিন্তু মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড কিন্তু চলে আসছে কাজে থেকে, আর হচ্ছে আমার মেয়ের জন্য অনেকগুলো সারপ্রাইজ নিয়ে আসছে। ওদের ভীষণ খুশি এই চকলেটগুলো দেখে। আরাবিয়ানের এই চকলেটগুলো খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে, আর এই পেস্ট্রিগুলোও কিন্তু দারুণ মজার। তো এই তো আমার বেবির জন্য নিয়ে আসছে, ও গত 2 দিন ধরে বলতেছিল ওর বাবাকে নিয়ে আসার জন্য। তো দেখা যায় কি আসার সময় টুকিটাকি বাজার করে নিয়ে আসে, তখন আর মনে থাকে না। তো আজকে কিন্তু নিয়ে আসছে। আমার বেবিটা দেখো মজা করে খাচ্ছে, ও দেখে খুশি হবে এই পর্যন্ত ওর ভালো লাগে, কারণ ও কিন্তু হয়তো একবার দুইবার মুখে দিবে তারপর আর খাবেই না। আর এখানে হচ্ছে আমি সমুচাও বেজে নিয়েছিলাম আমাদের জন্য নাস্তা হিসাবে। তো আমার হাজবেন্ড বলল চা বানাতে, তো ভাবলাম ঠিক আছে একটু চাই বানাই। আর সমুচা তো বসে বসে গল্প করতে করতে আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে মানে সন্ধ্যা নাস্তা একবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আর এই ছোট্ট খাবারটা, এটার নাম কি আমি জানি না, এত কিউট, এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আমার তো এটা খেতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল একদম সতেজ করে রেখে দিই। একদমই ছোট, মানে এতটা ছোট হয়তো বা ক্যামেরাতে বড় লাগছে, বাট এটা কিন্তু খুবই ছোট। তো খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যা নাস্তা শেষ করে কিন্তু আবার চা নাস্তা করার জন্য চলে আসছি। আমাদের ম্যাক্সিমাম সময় হয় কি আমরা যখন গল্প করতে বসি আমাদের কখন যে সময় চলে যায় সেটা জানিই না। মাঝে মধ্যে আমাদের তো এরকম হয়, আমার হাজব্যান্ড আর আমার গল্প করতে করতে রাত 2:30, 3টা, 4টাও বেজে যায়। দেন এরকম হয় যে কালকে তো আমার অফিস আছে, আমি কিভাবে যাব তোমার জন্য, মানে সব সময় আমার লেট হয়, এই জন্য প্রেম করে বিয়ে করতে হয় না, এটা সেটা, মানে লাস্ট পর্যায়ে আমাদের এরকম হয়, ধরো মনোমালিন্য হয়ে আমরা দুজন ঘুমিয়ে পড়ি। গত 12 বছরের কত স্মৃতি বুঝতেই পারছো, গল্প করতে বসলে কিন্তু একদমই শেষ হয় না। তো ওই চুলাতে কতক্ষণে চা বানাবো ততক্ষণে কিন্তু আমার মনে হয় রাতের খাবারের সময় হয়ে যাবে, যদিও গ্যাস নেই তাই তো সিলিন্ডারে বসিয়ে দিয়েছি চেঞ্জ করে। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ওইগুলো একটা একটা করে তুলে নিয়ে রাখবো। তো তোমরা অনেকেই জানো আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট, রাখার মতো কোনো স্পেস নাই, তাই আমার এইভাবেই রাখতে হয়। তো এই তো একটু মনে হলো আর একটু লাগবে, মানে চা পাতা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর আমার তো ভীষণ ভালো লাগে গরুর দুধ দিয়ে চা খেতে, তবে গরুর দুধ দিয়ে চা কিন্তু সবসময় খাওয়া যায় না, ফ্রিজে রাখলে কিন্তু একটা ননি ননি উঠে যায় তেলের মতো, ওটা দেখতে একদম ভালো লাগে না, তাই হচ্ছে কিনে মানে আনা দুধটাই কিন্তু খাওয়া হয়। আর আজকে যেহেতু প্যাকেট দুধ ছিল তো ওটা দিয়েই চা করলাম। আর চায়ের সঙ্গে আর কি নিব সেটাই ভাবছিলাম, যে টুকটাক তো নাস্তা করে নিয়েছি, তাই তো টোস্ট বিস্কিট নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। দেখা যায় সন্ধ্যার নাস্তাটা আজকে যেহেতু ভারী খাচ্ছি, রাতে কিন্তু আমি আর কিছুই খাবো না। তো এটার জন্যই হচ্ছে এই তো এইরকম আয়োজন বলতে পারো। তো এই তো মা মেয়ে আমার হাজব্যান্ড 3জন মিলে গল্প করতে করতে কিন্তু সন্ধ্যার নাস্তাটাও করে নিচ্ছিলাম। আর আমার একটু সেলাই মেশিনে বসতে হবে, একটু কাজ আছে। মানে যখন নেট বন্ধ ছিল ইন্টারনেট, তখন কিন্তু আমার হচ্ছে টুকটাক অনেক কাজ জমেছিল, সেলাই কাজ বলতে পারো। তো একটা পেটিকোট হচ্ছে কেটেছিলাম আমি। তো ওইটা কাটার পরে না, মানে ওইটা আমার মেজারমেন্ট না, আমি কার মেজারমেন্ট দিয়ে কাটছি আমি নিজেও জানি না, কারণ ওটা আমার কোমরেই হচ্ছিল না, কিভাবে কেটেছিলাম ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা, ওইটা একটা সমস্যা হয়েছিল, আমি না গল্প করতে করতে মানে ফোনে কথা বলতে কথা বলতে 2 পার্ট কেটে ফেলছিলাম ভুল করে, এটার জন্য হচ্ছে আমার দেখা যায় কোমরে টাইট হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম ঠিক আছে কি করা যায়, আর নিচে যেহেতু একটু ঘের ছিল, দেন ওটাকে আমি আর একটু কাপড়ে অ্যাটাচ করে একটা স্কার্টের মতো বানিয়ে নিয়েছি। তো যাতে বাসায় স্কার্টের মতো পরা হয়ে যায়, কারণ হচ্ছে দেখা যায় এটা নষ্ট করলে কি করব, কাকে দিব, কি করব, কারণ আমার মাও তো শাড়ি পরে না, নর্মালি কেউ শাড়ি পরে না যে কাউকে দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কোমরে না হলে আর অন্য কারো কোমরেও হবে না, আমার শাশুড়ির কোমরেও হবে না, তাহলে তাকে দিয়ে দিতাম। তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি মানে ভাবলাম ঠিক আছে স্কার্ট বানিয়ে ফেলি, আর গড়ে যেহেতু এক্সট্রা হচ্ছে অনেকগুলা লেস ছিল, তো লেস দিয়ে একটু বানিয়ে ফেলবো। তো মোটামুটি কিন্তু এটা আমার সেলাই করা হয়ে গিয়েছে, নিচের পাটটা হচ্ছে ওটাকে সেলাই করে নিয়েছি, লেস লাগানোর আগে যেই কাপড়টা আছে ওই কাপড়টাকে একটু মুড়িয়ে সেলাই করে নেবো, যাতে দেখতে নিচটা মানে ভালো লাগে, একটু ভারী ভারী হয়। তো আমার হাজবেন্ড আর আমার বেবি দুজনে খেলতেছে, কারণ হচ্ছে সেলাই মেশিনে বসলে হয় কি আমার বেবি খুব দুষ্টামি করে, ও মেশিনের উপরে উঠে বসে দাঁড়িয়ে থাকে। আর যেহেতু খাটের পাশে রেখেছি ওর কিন্তু উঠতে একদমই মানে কোনো প্রবলেম হয় না, এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, সুতা ধরে টান দিবে এটা সেটা। তো এই তো আমি এখন লেস লাগাবো, লেস লাগানোর জন্য হচ্ছে সুতাটা চেঞ্জ করে নিলাম, কারণ লেসটা একটু অফ হোয়াইট কালার, তো এটার মধ্যে যদি সেম কালার সুতা না দেয় তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো এটার জন্য সুতাটা চেঞ্জ করে নিয়েছি, আর উপরে শুধু লেসটা লাগালে কিন্তু আমার স্কার্টটা বানানো হয়ে যাবে।
দেন হচ্ছে অন্যান্য কাজও তো রয়েছে অনেক, মানে দেখা যায় কি অনেক কাজই জমে থাকে, সেলাই করা হয় না। এদিকে একটা কাঁথা নিয়েও বসছিলাম, সেটাও হচ্ছে না, সময়ের অভাবে না কিছু হয় না। আর গত কয়েকদিন ধরে টিভি দেখার নেশা হয়েছে। টিভি কিন্তু নর্মালি কখনোই আমার বসে দেখা হয় না, আমাদের কারোই না। দেখা যায় কখনো যদি গেস্ট আসে, আমার আব্বু আম্মু আসে, তখন একটু ওনাদের সঙ্গে বসে দেখি। ইন্টারনেট বন্ধ করার পর থেকে টিভি দেখার প্রতি যে একটা নেশা হয়েছে, ওই নেশাটা কিন্তু কিছুতেই কাটছে না। বিকালে মনে হয় অবসর সময়ে বসে বসে টিভি দেখি। নর্মালি যেটা করি আমি হচ্ছে যে কোনো আপুদের একটা ভিডিও মানে মুট করে ছেড়ে রাখি, দেখা যায় মিউট করা থাকে বা অল্প সাউন্ড থাকে, আমি বসে বসে টিভি দেখি। তো এভাবেই কিন্তু সবার ভিডিওগুলো ম্যাক্সিমাম সময় ওয়াচ করা হয়, মানে এতটাও অলস লাগে, অন্যান্য কাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। তো আজকে রাতেও কিন্তু তেমন কোনো কাজ নেই, মানে দেখা যায় খাওয়া দাওয়া করেছি, একটু থালবাটিগুলো ধুতে হবে, এটাই কাজ। এর বাইরে কিন্তু কোনো কাজ এখনো জমা নেই। তো সেই কাজগুলো একবারই করব, মানে বাচ্চাকে খাইয়ে আমার হাজব্যান্ড খাবে, দেন হচ্ছে একবারে রাতে কাজগুলো গুছিয়ে রাখবো। আর নর্মালি হচ্ছে রাতের কাজগুলো গুছিয়ে না রাখলে না পরের দিন অনেক কাজ জমে যায়, তাই আমি চেষ্টা করি রাতের কাজগুলো রাতেই করে ফেলার। আর এই তো আমার মানে কি বলবো, এটাকে পেটিকোট স্কার্ট যেটাই বলো না কেন, নিচে লেসটা লাগিয়ে নিচ্ছি। মনে হলো এই লেসটা লাগালেই এই কাপড়টার মধ্যে ভালো লাগবে। তো নর্মালি আমি মার্কেট গেলে কিন্তু এক্সট্রা লেস এনে রেখে দিই, যে কখন আমার কোন কাজে লেগে যায় সেটার জন্য। আমার ঘরে কিন্তু লেস থাকেই টুকটাক। তো এটাও কিন্তু ঘরে ছিল অনেকদিন ধরে, তো আজকে দেখো কাজে লাগিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না। বেশি বড় করবো না, এখানে শেষ করে দিব। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।